আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 11। সায়ন যেহেতু সন্ধ্যায় এসেছে তাই ওকে আর ফিরতে দিচ্ছে কে? রাতের ডিনারে এ বাড়িতে করিয়ে তবে ওকে ছাড়বে এ বাড়ির লোক। রাজশাহী থেকে ফিরেই সোজা এ বাড়িতে এসেছে, বাড়িতে বিন্দুমাত্র অপেক্ষা করেনি। 8টার দিকে ডিনারে বসেছে সকলে। আজ একটু তাড়াতাড়ি। রৌদ্র ফিরেছে খানিক আগে, আর যেই ফেরা সেই কাজ। লম্বা শাওয়া নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছে। ভেজা শরীরে পাতলা একটা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে নিচে নামলো সে। চুলগুলো খানিক ভেজা, অগোছালো, কপাল ছাড়িয়ে চোখে এসে পড়েছে। টেবিলে মোটামুটি সবাই বসেছে খেতে। ছেলেরা একজোট হয়ে খাচ্ছে, বড়রাও আছে। নেই মেঘা আর সাফা। রৌদ্র নামতে নামতে সরু চোখে একে একে সকলকে পরখ করলো। কাঙ্ক্ষিত মুখটা খুঁজে না পেয়ে কপাল কুঁচকালো। ছেলেকে নামতে দেখে রুবিনা কাবির ডাকলেন, খেতে বস। রৌদ্রের দিকে তাকায় সকলে। সিঁড়ির সামনে শটান দাঁড়িয়ে রৌদ্র। সায়নকে দেখলো এতক্ষণে, কতদিন কত বছর পর দেখলো। কখন ফিরেছে দেখেনি। একগাল হেসে উদ্বেগ আকুল হয়ে বলল সায়ান, রুডি হোয়াটসঅ্যাপ ব্রো, কত বছর পর দেখলাম তোকে। হাসার চেষ্টা করে রৌদ্র, গুরু গম্ভীরতা লুকিয়ে মেয়েকে আন্তরিকতা দেখিয়ে বলে গম্ভীর মুখে, ভালো তুমি? এই তো চলছে। বস, আমরাও শুরু করলাম সবে। রৌদ্র কিছু বলল না, আরও একবার একে একে সবাইকে দেখে নিল। ও বরাবর আলাদা সবার থেকে, আজও তাই। কেউ ওর অপেক্ষায় খাবার ফেলে বসে থাকে না টেবিলে। সবাই খেতে বসার পর রৌদ্র যোগ দেয় সবার সাথে। নিঃশব্দে তাচ্ছিল হাসল রৌদ্র। ঘুরে দাঁড়িয়ে ফের সিঁড়ির দিকে উঠতে গেলে রুবিনা কাবির ডাকলেন, আবার উঠছিস কেন, খাবি না? সবাইকে খাওয়াও আগে, আমার খোঁজ আগে করনি, এখন কেন করছো? ইচ্ছে হলে খাবো, নয়তো নয়। ধূপধাপ পা ফেলে উঠে গেল সে। নিজের ঘরে ঢুকলো না, কড়া নাড়ল সাফার ঘরের দরজায়। ভেতর থেকে অনুমতি পেতেই ধীর পায়ে ঘরে ঢুকলো। সাফা বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, মিটিমিটি হাসতে রিলস দেখে। ও ব্যতীত ঘরে আর কেউ নেই। এদিক ওদিক চঞ্চল নয়নে চোখ বোলায় রুদ্র। সাফা ফোন থেকে চোখ তুলে রৌদ্রকে দেখা মাত্রই থতমত খেলো খানিক। উঠে বসে থতমত স্বরে বলল, ভাইয়া তুমি? আমি ভেবেছিলাম মেঘা। তুমি এখানে আমাদের ঘরে, কিছু বলবে? রৌদ্র সহসা জবাব দিল, তোকে দেখতে আসলাম। পায়ের অবস্থা কেমন তোর? ভালো, ব্যথা নেই আর? খেয়েছিস? না, নিচে তো যেতে পারছি না। সবার খাওয়া হলে আম্মু আমাদের খাবার নিয়ে ঘরে আসবে। চোরা চোখে এপাশ ওপাশ তাকায় রৌদ্র, হয়তো কাউকে খোঁজে আকুল দু চোখ। খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। সাফা একটু আগে বলল রৌদ্রকে সে মেঘা ভেবেছিল। তার মানে সেই মেয়ে ঘরে নেই, নিচেও তো নেই, তাহলে কোথায়? ভ্রু জড়ো করে ফেলল রৌদ্র। সাফা ফ্যাট ফ্যাট করে চেয়ে আছে জড়তায়। রৌদ্র বেরোতে বেরোতে বলল, যা করছিলি তাই কর, আমি আসছি। ঘর ছাড়ল সে। লম্বাটে করিডোরে ডান বাম দেখল। পকেট থেকে ফোন বের করতে করতে পা চড়ালো ছাদের দিকে। রাতের অন্ধকারে আশপাশ তলিয়ে আকাশ কালো, চাঁদ তারা নেই কোনো। দরজার পাশে দেওয়ালে একটা লাইট জ্বলছে। ডান দিকে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে মেঘা। আজ বাতাস উঠেছে, মিটমিটে হাওয়া বইছে। শিরশির করে লাগছে শরীরে। ডান হাতের সাহায্যে কানে ফোন গুঁজে মুখ অভিমানী করে রেখেছে মেঘা। ফোনে অডিও কলে কেউ যুক্ত। সে বাক্যবাদ ঝাড়ছে আর মনোযোগ দিয়ে শুনছে মেঘা। এক মুহূর্ত পর ওষ্ঠ উল্টে হাসল। ওপাশের জনের কথা শেষ হতেই বলল নিচু শান্ত স্বরে, ওকে, তবে তাড়াতাড়ি। আই এম ওয়েটিং ফর ইউ অ্যান্ড আই মিস ইউ অ্যালট। ওপাশের জন প্রত্যুত্তরে কিছু একটা বলতে আবার হাসল মেঘা। উদাস মনে কান থেকে ফোন নামিয়ে আকাশপানে তাকিয়ে শ্বাস টানল। রেলিংয়ে হাত রেখে ধীরে ধীরে ধার ঘেঁষে একটু হাঁটাহাঁটি করলো। ফোনের স্ক্রিনে তাকালো এবার। 8:30 বাজতে চলল। সে কখন ছাদে উঠেছে, নিচে নামতে হবে এখন। তড়িঘড়ি করে দরজার দিকে পা বাড়ালো মেঘা। এদিকে সিঁড়ি ডিঙিয়ে শব্দহীনা ছাদে উঠেছে রৌদ্র। দরজার কাছে দুজনেই মুখোমুখি হলো। মেঘা চোখ তুলে তাকাতে দেখতে পেল কপাল কুঁচকানো রৌদ্রকে। ঢোক গিলে চোখ আড়াল করলো। দাঁড়িয়ে গেছে রৌদ্র। মেঘা চোখ নামিয়ে পাশ কাটিয়ে আসতে নিলে সামনে বরাবর হাত বাড়িয়ে পথ রোধ করল রৌদ্র। থামল সে। চড়াও করে তাকালো আবার। সহসা ভরাট কণ্ঠে শুধালো রৌদ্র, এত রাতে ছাদে কি করছিলি? আপনাকে বলতে বাধ্য নই, অবাধ্যতা আমার পছন্দ নয়। আপনার পছন্দকে গুরুত্ব দিতে বয়ে গেছে আমার। চোয়াল খিসে আসে রৌদ্রের। এই মেয়ের এত কড়া কড়া কথা কেন শুনবে ও? কিসের এত দেমাগ এই মেয়ের? অবাধ্য দু চোখ কেন খুঁজে মরছিল এই ইডিয়েটটাকে? নিজের উপর চরম ক্ষুব্ধ হয় রৌদ্র। মুখ বিকৃত করে ধমকায়, শাট আপ ইডিয়েট, মুখে মুখে তর্ক করবি না। পথ ছাড়ুন তাহলে। ছাড়বো না, কি করবি? মেঘা তীক্ষ্ণ চোখে তাকায়, সাথে রৌদ্রও।
এই মেয়েটার মাঝে এমন কঠোরতা মোটেও আশা করে না সে। এই কি সেই ভীতু মেয়েটা যাকে 5 বছর আগে ভয় দেখিয়ে জোরপূর্বক বিয়ে করেছিল সে? 5 বছর আগে তো এই মেয়ের এমন ঔদ্ধত্যতা ছিল না, চুপসে যাওয়া ভেজা বেড়াল ছিল একটা। আর এখন এত দহন। এই দহনেই কি ক্ষয়ে ক্ষয়ে পোড়াচ্ছে রৌদ্রকে? এমন কেন লাগে রৌদ্রের? এ কেমন অনুভূতি, কেমন লাগে তা সে নিজেও জানে না। মাঝে মাঝে প্রচণ্ড বিরক্তি আসে নিজের প্রতি। রৌদ্র খপ করে মেঘার বাম হাতের কবজি চেপে ধরল। টেনে ছাদের দিকে পা বাড়াতেই খেকিয়ে উঠল মেঘা। আরে কি করছেন? ছাড়ুন আমার হাত। ছাড়ল না, টেনে হিঁচড়ে নিজ শক্তিতে ছাদের এক কোণে কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। অতপর হাত ছেড়ে আঙুল তুলে শাসিয়ে বলল, চুপচাপ এখানটায় দাঁড়িয়ে থাকবি। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ তোকেও এখানে থাকতে হবে। এক পা নড়লে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। তখন তোরা তো তেজ কোথায় থাকে তাই দেখবো আমি। মেঘা অবাক হয়ে যায়, ভেতর ভেতর তেতে ওঠে। রৌদ্র পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতেই চড়া গলায় বলে ফুঁসে ওঠে, সিগারেট ধরালে থাকবো না এখানে। রৌদ্র থমকায়, সিগারেটের প্যাকেটটার দিকে তাকায় এক পলক, মুঠোতে পিষে বলে, ধরাবো না, তবু দাঁড়িয়ে থাক। পিনপতন নীরবতা দুজনের মধ্যে পুরো ছাদ জুড়ে। মেঘা নরম চোয়াল খিচে ক্ষিপ্ত হয়ে কোনো একদিকে তাকিয়ে আছে। রৌদ্র বাঁকা চোখে তাকাচ্ছে অন্তর অন্তর। এক পর্যায়ে মুখ খুলল নীরবতা ছেদ করে, কিছু প্রশ্ন করি তোকে? ও সরি, কিছু প্রশ্ন করি তোমায়? মেঘা সহসা কপাল গুটিয়ে নেয়, আস্তে ধীরে তাকায়। কেমন অদ্ভুতভাবে চোখাচোখি হয় দুজনের। এই লোকের মুখে ফুল চন্দন ফোটে মাঝে মাঝে। মুখ ঝামটায় মেঘা দ্রুত চোখ ফিরিয়ে নেয়। রৌদ্র ফের কঠোর হয়, বলে নরম সত্তাকে দূরে ঠেলে, ঠিকঠাক আনসার দিবি। 5 বছর আগে কি ঘটেছিল আই হোপ ভুলে যাসনি। মেঘা চোখ খিচে নেয় তিক্ততায়, কান রিরি করে ওঠে ওর। পিছিয়ে যায় একটু। রৌদ্র বলে আর চোখ স্বাভাবিক করে, তখন তো পিচ্চি ছিলি, এতটা বড় হয়ে গেলি কবে? এই বছরে? বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে ভুলে গেছিস? 5 বছর আগে কি হয়েছিল মনে নেই? বিয়ে করতে চাইছিলি না বলে আমার হাতে একটা থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেছিলি, এটা মনে আছে? নাকি আর একটা থাপ্পড় মেরে মনে করাবো? এখন তো আবার থাপ্পড় খেলে গাল ফুলিয়ে বসে থাকিস। আচ্ছা, ভালো মতো আমার প্রশ্নের উত্তর দে তো। সেদিন আমি না হয় নেশায় ছিলাম, তুই তো ছিলি না। তাহলে আমার কাছে এসেছিলি কেন? ভাইয়া ডেকেছিলি কেন আমায়? তোর মুখে শুনতে চাই আমি, ওই বাস্টারটা, ওটাকে চিনিস কি করে তুই? ওর সূত্রেই তো ভাইয়া ডেকেছিলি, অ্যাম আই রাইট? মেঘা টু শব্দও করলো না, পেছাতে পেছাতে অনেকটা দূরত্ব তৈরি করলো। রৌদ্র পূর্ণ দৃষ্টিতে তাকালো এবার। ওকে এভাবে দূরে যেতে দেখে বিরক্তি মাখা কণ্ঠ চড়া করে বলল, এভাবে দূরে যাচ্ছিস কেন? কিছু করেছি তোকে? আমি কাছে গেলে পার পাবি না। সো নিজের ভালো চাইলে পাশে এসে দাঁড়া আমার। মেঘা শুনলে তবে তো, ও তো পালানোর পথ খুঁজছে। এখানে এই লোকটার কাছাকাছি দম বন্ধ লাগছে ওর। মেঘা কথা না শুনলে রেগে বলে রৌদ্র, ইভারা কাছে আয়, আমার সব প্রশ্নের উত্তর দিবি আজ। তোর থেকে অনেক কিছু জানার আছে। মেঘা অনেকটা দূরত্ব বাড়িয়ে ফাঁক পেয়ে তড়িতে পিছু ফিরল। এক ছুট লাগালো দরজার দিকে, নিজেকে বাঁচিয়ে নিল রৌদ্র আর ওর করা প্রশ্নের সম্মুখ থেকে। ওকে এভাবে ছুটতে দেখে অনেকটা রেগে যায় রৌদ্র। দাঁত পিষে উচ্চারণ করে, ইডিয়েট, ছাড়বো না তোকে। রাত্রি পেরিয়ে নতুন একটা ভোরের সূচনা। আজ বুধবার। বাড়ির কর্তারা বাড়িতেই আছেন আজ। সকাল থেকে রটনা ছড়িয়েছে, আর শুভ্রের বিয়ের ডেট ফিক্সড করতে যাওয়া হবে সায়নদের বাড়িতে। এই নিয়ে তোড়জোড় চলছে বেশ। এঙ্গেজমেন্ট হয়ে আছে অনেক আগ থেকেই। দুই পরিবারের সম্পর্কও খুব ঘনিষ্ঠ। এই নতুন সম্পর্ক জোড়া লাগানোর মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়বে আরও। বিয়েটা এক প্রকার অ্যারেঞ্জ ম্যারেজ বলা চলে। বেশ কবছর আগ থেকে এই বিয়ে নিয়ে টুকটাক কথা হয়। মেহের তখনও ছোট। কাবির পরিবারের বড়দের বেশ পছন্দ ছিল ওকে। সায়নের দিক থেকে অনেকবার মেহেরকে দেখেছিলেন তারা। শুভ্রকে কিছু না জানিয়ে দুই পরিবারের বড়দের মাঝে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। সেই বহু বছর আগেই, বছর দুয়েক আগে শুভ্র সহ মেহেরকে জানানো হয় এসব। শুভ্র প্রথমে চরম দ্বিমত করেছিল, সে কিছুতেই মেহেরের সাথে এই সম্পর্কটা মানতে পারবে না। বড্ড নারাজ সে। মেহেরকে কখনো সেই চোখে দেখাই হয়নি। কিন্তু দ্বিমত করে খোলসাভাবে নিজের মতবাদ প্রকাশও করতে পারেনি সে। ও বরাবরই পরিবারের বাধ্য ছেলে, এই বাধ্য হওয়ার পরিচয় দিয়েছে এবারও। আজ অফিসে বেরোবেন না বাড়ির কর্তারা, দুপুরে সায়নদের বাড়িতে যাবেন এই বাড়ির সবাই। শুভ্র একাই অফিসে বেরিয়েছে, সেখান থেকে সোজা ও বাড়িতে যাবে সে। আর বাকি রইল বাড়ির বাকিরা, মোটামুটি সবাই যাবে। সাফা যেতে পারবে না দেখে সকাল থেকে গাল ফুলিয়ে বসেছিল। ওর একমাত্র বড় ভাইয়ের বিয়ে ঠিক করা হবে আজ, আরও সেখানে উপস্থিত থাকতে পারবে না।
তবে নিজের দিকে তাকাতে আফসোস লেগেছে। ও নিজের যে অবস্থা, পা মেলতে পারছে না, যাবে কি করে। সেই সকালে ব্রেকফাস্টের টেবিলে ঠিক হয়েছে কে যাবে আর কে যাবে না। সিরাজ যেতে পারবে না রামিসাকে নিয়ে, সাফাও যেতে পারবে না। ওদের দুটোর বডিগার্ড হিসেবে এ বাড়িতে থেকে যাবে মেঘা। বাচ্চা সামলাতে হিমশিম খাবে সিরাজ। মেঘা নিজে থেকেই বলেছে ও যাবে না, বাকিরা সবাই যাচ্ছে। বাকিরাই রৌদ্র, সে তো এসব আলোচনায় নীরব দর্শক ছিল। সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, ফিরবেও না। রাত না গড়ালে ওর কথা কেউ গণ্য করল না। মেঘা, সাফার, সিরাতকে রেখে দুপুরের পর বেরিয়ে পড়েছে সকলে। ফিরতে ফিরতে সন্ধ্যা গড়াবে। বাড়িতে একাই তিন রমণী সদর লাগিয়ে যে যার ঘরে। রামিসা ঘুমোচ্ছে, ওকে ঘুমে রেখে শাওয়ার নিতে ঢুকেছে সিরাত। টুকটুকিও শুয়েছে ঘুমানোর জন্য, কি আর করার আছে। মেঘা সিরাতের রুমে রামিসার পাশে গুটিয়ে বসে আছে একমনে। সদর দরজার কলিং বেল বাজতেই ধ্যানে ব্যাঘাত ঘটল মেয়েটার। হকচকিত হয়ে নড়েচড়ে উঠল। এই সময় আবার কে আসতে পারে। রামিসার দিকে শেষ পলক চেয়ে ধীরে বিছানা ছাড়ল মেঘা। ঘর ত্যাগ করে নিজ ঘরে গিয়ে একটা ওড়না গায়ে জড়ালো। ভেজা চুলগুলো মুঠোতে পেঁচিয়ে খোপা করে একটা কাঁটা দিয়ে আটকে নিল। কলিং বেল বেজেই চলেছে লাগাতার। নামতে নামতে লাগাতার শব্দে বিরক্ত হলো মেঘা। গেটে দারোয়ান আছে, এই সময় নিশ্চয় বাইরের কেউ নয়। মুখ বিকৃত করে দরজার দিকে এগিয়ে ঠাস করে খুলল দরজাখানা। ঠিক সোজাসুজি রৌদ্র দাঁড়িয়ে শিথিল হয়ে। মেঘা ওকে দেখে কপালখানায় আরো বেশি বিরক্তির ভাঁজ ফেলে ফোঁস করে শ্বাস ফেলল। এই লোক আজ এই বাড়িতে কেন? কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়ালো মেঘা। ওর দিকে তাকে ভেতরে ঢুকলো রৌদ্র। বলল আদেশের স্বরে, কিছু খেতে দে তো, খিদে পেয়েছে। দরজা আটকাতে আটকাতে বিড়বিড় করলো মেঘা, ঠেকা পড়েছে আমার। রুদ্র শুনেই পদযুগল থামকায়, ঘাড় কাত করে পিছু ফিরে পরিবর্তন না হয়ে বলে, তোর কি পড়েছে কি পড়েনি তা তো দেখতে চাইনি, খেতে চেয়েছি খেতে দে। পারবো না, অবাধ্য হবি না। দরজা আটকে ঠাস করে উত্তর করল মেঘা, হাজারবার হব কে আপনি যে আমাকে আপনার বাধ্য হতে হবে। রৌদ্র ওষ্ঠ পিষে হাসে, তর্জনীর সাহায্যে কপালের পাশ চুলকায়। উল্টে ফিরে মেঘার দিকে পা বাড়িয়ে বলে, আমি তোর এলপি। হোয়াট? এস সুইট হার্ট, অর ইউ আর মাই এমপি, মাই সানি। মুখ বাঁকালো মেঘা। রৌদ্রকে নিজের দিকে এগোতে দেখে নীরবে ঢোক গিলল। পাশ কাটিয়ে সরতে চাইলে টেনে ধরল রৌদ্র। বাম হাত খপ করে চেপে ধরল প্রত্যেকবারের মতো। ওর স্পর্শে শিউরে ওঠে মেঘা। শিহরণ লুকিয়ে টাটিয়ে বলল, অসভ্য লোক ছোবেন না আমায়। সভ্য মেয়ে চেঁচাবি না আমার ওপর। অধ্যত্বতা পছন্দ নয় আমার। ওদের দুটোর কথা কাটাকাটির মাঝে ওপর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। মেঘা চকিতে তাকালো উপরের দিকে। খানিক আতঙ্কে বিড়বিড় করলো অস্ফুটে, বেবি। ইয়েস বেবি। তড়িতে রোদের দিকে ফিরে মুখ কুঁচকে ফেলল মেঘা। রৌদ্র ওষ্ঠ বাঁকিয়ে চেয়ে আসে, চোখের দীপ্তি অদ্ভুত। মেঘা হাত মুচড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো না আমায়, বাবু কাঁদছে, উঠে পড়েছে ঘুম থেকে। বাবুর কাছে বাবুর মা আছে, আমার কাছে কেউ নেই, তোকে লাগবে আমার। একবারও বাগে পাই না তোকে। কাল ছাদ থেকে পালালি কেন? হ্যাঁ, বলেছিলাম না তোর সাথে আমার কথা আছে, শুনিস না কেন আমার কথা? মেঘা ঝটকা মেরে বলে তিরিক্ষি স্বরে, উফ, ইরিটেটিং লোক, ছাড়ো না মাই। আপু ওয়াশরুমে, বেবি রুমে একা আছে। রৌদ্র সহসা ছাড়ল। মেঘা ফোঁস করে শ্বাস ফেলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, দ্রুতপদে ছুটল সিঁড়ি ডিঙিয়ে। হুড়মুড়িয়ে ঢুকলো সিরাতের ঘরে। বাচ্চা কাচ্চা অবিরাম। মেঘা তড়িঘড়ি করে আলতো হাতে কোলে নিল রামিসাকে। যদিও ও এখনো অবধি সেভাবে কোলে নেয়নি ভয়ের দরুন। ছোট্ট তুলোর ন্যায় শরীরটা আলগোছে ধরতেও হাত কাঁপে। আজ ভয় ডর ভুলে কোলে নিল। বিছানাতে বসে আলতো করে ঝাঁকাঝাঁকি করলো, কিন্তু কান্না থামার নাম নেই, কেঁদেই চলেছে একাধারে। ছোট্ট শরীরটা ঠিকরে উঠে কেমন লালচে হয়ে গেছে। মেঘা কপালে বিস্তর ভাঁজ ফেলল, হাত কাঁপছে কেমন। বসে থাকলে থামানো যাবে না এই বাচ্চাকে। ধীরে উঠে দাঁড়ালো মেঘা। অস্বস্তিতে কাঁপলো কেমন। দাঁড়াতেই পায়ের তালু সমেত হাঁটু কেঁপে উঠল। হ্যালুসিনেশন হলো, এই যেন কোল থেকে ফসকে পড়ে যাবে আদরে কোমল নবকলের পর। বাচ্চা সামলাতেও জানে না সে। বড়রা কি সব গল্প কথা বলে বাচ্চাদের থামায়? মেঘা তো সেসব কিছুই জানে না। মেঘা ধীরে পা বাড়ালো, ঠোঁট ভিজিয়ে কেঁপে কেঁপে বলল, আলে বাবালে, কাঁদে না সোনা, এই তো আন্নি এসে গেছে। আনির কোলে উঠেছো তুমি, কাঁদে না সোনা, এই চুপ করো। সোনা আমার, চুপ হয়ে যাও, মাম্মা আসতে তো। গুলুগুলু সোনা আমার, খিদে পেয়েছে তোমার, কাঁদে না, গুড গার্ল। মাম্মা এসে এখনই খাওয়াবে তোমায়।
কান্না থামা তো দূর, বরং বেড়ে গেল আরো বেশি। ভয়ে তটস্থ হয়ে গেল মেঘা। হাত পা শিরশির করছে কেমন, পা বাড়াতেও পারছে না, ঠায় দাঁড়িয়ে গেল। ঢোক গিলে আবার বলল, থেমে যাও বেবি প্লিজ, ভয় লাগছে আমার। তোমাকে তো কোলে নেইনি আমি, ইনফ্যাক্ট আজ অবধি কোনো বাচ্চাকে কোলে নেইনি। কি কিউট তুমি, যদি গলে পড়ে যাও আমার কোল থেকে। কাঁদে না বেবি প্লিজ। বাচ্চা থামলে তবেই তো। ওর কথা বোঝার মতো জ্ঞান নেই এই ছোট ছানার। মেঘা মুখ মলিন করে ওয়াশরুমের দিকে তাকালো। সিরাতের বের হওয়ার নাম নেই। এতক্ষণে রৌদ্রের আগমন। ঘরে ঢুকে বিচলিত হয়ে বলল তড়িঘড়ি করে পা বাড়িয়ে, ইডিয়েট, রামিসা সে কখন থেকে কাঁদছে, থামাতে পারছিস না ওকে? মেঘা অসহায় চোখে চায়, অনুভূতিহীন অস্ফুটে বলে, থামছে না তো। একটু থেমে আবার বলল কাপা স্বরে, আমার ভয় করছে, পড়ে যাবে ও, একটু কোলে নিন না। আপনি তো ওকে সামলাতে পারেন, কান্না থামিয়ে দিন প্লিজ। আপু ওয়াশরুমে আছে, এক্ষুনি চলে আসবে। কাঁদছে ভীষণ, আপনি সামলে নিন না একটু। মেয়েটার এমন আদরে ধরা গলায় রৌদ্র কেমন করে তাকায়, তীক্ষ্ণ করে চোখ, নজর বোলায় মেঘার মুখশ্রীতে। অবয়ব কেমন তিরতিরিয়ে কাঁপছে, কেন যেন হাসি পায় রৌদ্রের। কপালে ভাঁজ নিয়ে খানিক হাসে, ঠোঁটে ভিড় জমানো হাসিটুকু ঠেলে ফেলে এক মুহূর্ত বাদ এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে কোমল স্বাভাবিক কণ্ঠে বলে, আমাকে দাও। মেঘা ঝিলমিলিয়ে ওঠে, ভয় ঠেলে তড়িঘড়ি করে বাচ্চাকে তুলে দেয় রৌদ্রের কোলে। একগাল হেসে বলে, থ্যাংক ইউ। বাচ্চা সামলাতে পারিস না ইডিয়েট। মেঘা কানালো না, বরাবরের মতো রাগলো না, ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি পারবো কি করে। রৌদ্র বিড়বিড়িয়ে আবার বলল আর চোখে চেয়ে, ইডিয়েট। পরিপ্রেক্ষিতে চোখ উল্টিয়ে একইভাবে বিড়বিড় করে মেঘা। রাইনমুখ সায়নদের বাড়িতে হুড়োপুড়ি পড়েছে মেহমান নিয়ে। সব দিক বিবেচনা করে আগামী সোমবার বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। হাতে আছে মাঝে মোটে 5টা দিন। দুপক্ষের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে অক্টোবরের 17 তারিখ। শুভ্র বাড়িতে পৌঁছেছে বিকেলের পর, সন্ধ্যার আগে। ততক্ষণে ডেট ফিক্সড করা শেষ। ও তো গিয়ে সারপ্রাইজড। বড়রা ড্রয়িং রুমে বসে এখনো গল্পে মেতে আছেন। আদ্র নেই, সে বেরিয়েছে বাইরে কোথাও। বড়দের মাঝে থেকেই বা কি করবে। শুভ্র বাড়িতে ঢুকতে ওকে নিয়ে তোড়জোড় শুরু। নতুন জামাই হিসেবে এখন থেকে ট্রিট পাচ্ছে সে। অফিস থেকে ফিরেছে, ফ্রেশ হওয়া প্রয়োজন আগে। সায়ন সবার থেকে আলাদা করে ওকে টেনে নিয়ে নিজের ঘরে গেছে। ওর ঘরে ফ্রেশ হয়ে নিল শুভ্র। ততক্ষণে নিচ থেকে সফট ড্রিঙ্কস পাঠিয়েছে সায়নের মা সায়রা বেগম। শুভ্র হাত মুখ মুছে বিছানার একপাশে বসলো। ড্রিঙ্কসের গ্লাস হাতে তুলে চুমুক বসিয়ে বলল, তোর বোন কোথায়? ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় উত্তর করলো সায়ান, রুমে। ওকে একটু ছাদে উঠতে বল, ওর সাথে কথা আছে আমার। ছাদে কেন? তো ওর রুমে যেতে বলছিস? গেলে ক্ষতি কি? হাত থেকে গ্লাস নামালো শুভ্র, উঠে দাঁড়িয়ে শ্বাস ফেলে বলল, তোর বোন আজকাল অকওয়ার্ড ফিল করে আমাকে দেখলে। ইটস নর্মাল, ওকে তুই যেমন স্বাভাবিকভাবে ভেবে নিয়ে এসেছিস এতকাল, ও নিজেও ঠিক তেমনই ভেবে এসেছে তোকে নিয়ে। এখন সম্পর্ক বদলাচ্ছে। শুভ্র বেশি কিছু শুনতে চাইল না। সায়ান আরো কিছু বলার আগে বাধা দিয়ে পা চালিয়ে বলল, বস, আমি আসছি ওর সাথে কথা বলে। বেরিয়ে গেল শুভ্র। দুটো ঘর পেরিয়ে করিডোরে শেষ ঘরটা মেহেরের। দরজায় নক করলো শুভ্র, সাড়া পাওয়া গেল না। দুবার নক করে নিজে ঘরে ঢুকলো সন্তর্পণে। দরজা চাপিয়ে এদিক ওদিক চোখ বোলালো। রুম ফাঁকা, কেউ নেই। কপাল কুঁচতে ফেললো শুভ্র। চাওয়াচাওয়ি করার মাঝে ওয়াশরুম থেকে বেরোলো মেহের। মুখোমুখি রুমের দরজার সামনে শুভ্রকে দেখে ভ্যাবাচাকা খায়। পরনে শাড়ির আঁচলটা খপ করে খামচে ধরে দ্রুত চোখ নামায় মেয়েটা। বিষম খেয়ে কেসে ওঠে। ওর দিকে সরু চোখে তাকায় শুভ্র। গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছে মেয়েটা। আঁচলখানা খানিক এলোমেলো। তড়িঘড়ি করে আঁচল সামলে ঠিক করে নেয় মেহের। চোরা চোখ তুলে তাকায় এক পলক। সেভাবে চোখাচোখি হতেই চোখ নামায় তড়িতে। শুভ্র চোখ সরায় না, একদৃষ্টিতে তাকিয়ে এগোয়। টেবিলের পাশে লম্বা সোফাটায় বসে, পা তুলে পায়ের উপর রাখে। বলে, ওখানেই সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আসবি? নড়েচড়ে উঠল মেহের। ঢোক গিলে মাথা নত করে একটু এগিয়ে খাটের পাশে দাঁড়ালো জড়সড় হয়ে। শুভ্র ডাকলো, এদিকে আয়। মেহের কোনো রকমে উচ্চারণ করে, কি কিছু বলবে? কাছে আয় বলছি। শটান দাঁড়িয়ে থেকে একটু পর এগোয় মেহের। চোখ নামিয়ে সিটিয়ে দাঁড়ায় সোফার পাশে। শুভ্র পাশে ইশারা করে বলে, বস। অগত্যা বসে মাঝে 4 ফুট দূরত্ব রেখে শুভ্রর জড়তা দেখে দুদিকে মাথা নাড়ালো। 4 ফুট দূরত্ব ঘুচিয়ে এক ধাক্কায় এগিয়ে আসলো মেহেরের দিকে। কাজ ঘেঁষে বসতেই ছিটকে দূরে সরতে চাইলো মেহের, তবে জায়গা সংকুলন হয়, পারল না সরে যেতে। দম খিচে নিল।
নিজের সাথে শুভ্রের সংস্পর্শ পেতেই শ্বাসরোধ হওয়ার দশা ওর। শুভ্রকে তো ও এখনো কমফোর্টেবলি ভাবতেই পারে না, কেমন জড়িয়ে আসে সবটা। ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল আজ থেকে 1 বছর 8 মাস আগে। তখন থেকে বিয়েটা ঝুলে আছে। এখন সেই ঝুলে থাকা বিয়েটা সম্পন্ন হবে। তবে বিয়েটা ঝুলিয়ে রেখে মন্দ হয়নি। এতে করে শুভ্র মেহেরের সাথে জড়িয়েছে খানিকটা, অনেকটাই বলা চলে। দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এই 1.5 বছরের অধিক সময়ে মেহেরকে খুঁটিয়ে খুঁটিয়ে অনুধাবন করেছে সে। আগে কখনো সেভাবে তাকানোই হয়নি। বন্ধুর বোন হিসেবে নিজেরও বোন বিবেচনা করে এসেছে বরাবর। তবে আংটি বদলের পর থেকে বিবেচনার পরিবর্তন এসেছে। এখন বউ ভাবতে ইচ্ছে করে এই মেয়েটাকে। মেহের দম খিচে রেখে লাল হয়ে গেছে, ফর্সা মুখটা রাঙা হয়ে উঠেছে। শুভ্র ওকে এভাবে ইতস্তত দেখে খানিক হাসল, একটু দূরত্ব বাড়িয়ে বসে বলল, শ্বাস নে গাধা, নয়তো মরবি। বিয়ে বাসরের আগে বউ হারিয়ে বিধবা হতে চাই না আমি। দূরত্ব পেয়ে হাঁপ ছাড়ে মেয়েটা, বুক ফুলিয়ে শ্বাস টানে। শুভ্র শুধোই, শাড়ি পরেছিস কেন? আম্মু পরতে বলেছিল। আমাকে দেখানোর জন্য নাকি আমার পরিবারকে দেখানোর জন্য? আচ্ছা বাদ দে, সুন্দর লাগছে শাড়িতে। আমাদের বিয়ের ডেটটা যেন কবে ঠিক হলো? 17 তারিখ। ও, তার মানে 17 তারিখের পর তুই আমার বউ হবি আর আমি তোর হাজবেন্ড। যদিও এটা আগে থেকেই ঠিক করা, এখন পরিপূর্ণতা পাবে শুধু। আমাকে স্বামী হিসেবে মানতে পারবি তো? মেহের চোখ তুলে তাকালো, ইতস্ততা ভুলল এক মুহূর্ত। না মানলে বিয়েটা আটকাবে নাকি? রাগলো শুভ্র, ধমকালো, শাট আপ, বেশি কথা বলতে বলেছি। লাজুক ছিলি লাজুকই থাক, তোকে এভাবে লজ্জা পেতে দেখতে ভালোই লাগছে। মেহের চোখ নামিয়ে নীরবে মুখ বাঁকায়, ভেংচি কাটে, বলে ক্ষীণ স্বরে, কি বলবে বলো? যা বললাম তাই। লাইফ পার্টনার মানে বুঝিস নিশ্চয়ই। সে লাইফ পার্টনারের স্থলে আমাকে বসাতে হবে কদিন পর। বিড়বিড় করে মেয়েটা, সে কবে বসিয়ে ফেলেছি। শুভ্র না বুঝে শুধালো, শুনিনি। কিছু না। আমি কিন্তু তোর হাজবেন্ড হব। আর আমি তোমার বউ হব। তুই তোকারি বাদ দাও এবার। আকস্মিক কথায় ফিক করে হেসে উঠল শুভ্র, হাসি চেপে বলল, লজ্জা পাবে আদব, যেভাবে সব সময় পাস সেভাবে। মুখের ওপর কথায় সত্যি সত্যি লজ্জা পায় এবার। চিবুক গ্রীবায় ঠেকিয়ে মুখ আড়াল করে। শুভ্র পূর্ণ দৃষ্টিতে তাকালো, চিবুক গলায় ঠেকানো বিধায় রাঙা মুখখানা দেখতে পারল না ঠিকভাবে। নিচু হয়ে ঝুঁকে দেখার চেষ্টা করে সে, বলে কৌতুক স্বরে, বারে, লজ্জা পেলে তোকে তো পুরাই লাল টমেটোর মতো লাগে। ভাইয়া, দরকারি কিছু বলার থাকলে বলো, নয়তো যাও তো এখান থেকে। ও হ্যালো, হুইজ ভাইয়া? সাইয়া বল গাধা। 2 দিন পর বিয়ে হবে তোর আর আমার। আর দরকারি কথা এখন কেন বলবো? বলবো তো বিয়ের পর। এখন বলা শুরু করলে তোকে এখানে আর খুঁজেই পাওয়া যাবে না। তুই যা লাজবতী। মেহের আর পারে না, এই লোকটা জেনে বুঝে আরো বেশি লজ্জা দিচ্ছে ওকে।